করোনা আক্রান্ত পৃথিবী আদৌ পুরনো ফিরবে কিনা তা নিয়ে ডব্লিউএইচওর সংশয়। রোগী শনাক্তে জিনজিয়াংয়ে শুরু নিউক্লিক অ্যাসিড টেস্ট। চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে এবার মার্কিন কনস্যুলেট বন্ধের ঘোষণা। সম্পর্কের অবনতির জন্য পরস্পরকে দুষছে দুই দেশ। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহা বাকারাতুন লা ফারিদ। ৮৬ বছর পর ঐতিহ্যবাহী হায়া সোফিয়ায় জুমার নামাজ। এরদোগান সরকারের কৌশলী অবস্থানের প্রশংসা। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। ২৪ ঘন্টায় আরো ৬,৩০০ প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন শনাক্ত ৩.৫ লাখ। এই নিয়ে বিশ্বজুড়ে কোভিড-১৯ আক্রান্ত ১,৫৭,০০,০০০ মতো মানুষ। মারা গেছেন ৬,৩৬,০০০-এর বেশি। বৃহস্পতিবার ১১০০-র বেশি মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়ালো ১,৪৭,০০০। দেশটিতে আক্রান্ত ৪২ লাখ। ব্রাজিলে ৮৪,০০০ ছাড়িয়েছে প্রাণহানি, আক্রান্ত প্রায় ২৩ লাখ। মেক্সিকোতে মোট মৃত্যু ৪২,০০০ ছুঁই, আক্রান্ত ৪.৫ লাখ। এদিন ভারতে মারা গেছেন ৭৫০-র বেশি। বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে মৃত্যু ৩১,০০০ ছুঁই ভারতে। মহামারী মোকাবেলার স্বাভাবিক জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছে মানব জাতি। পরিবর্তিত এই জীবনযাত্রার কখনোই আগের রূপে ফিরবে কিনা তা নিয়ে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংশয়। সংক্রমণে বিশ্বের শীর্ষ ৫ দেশের একটি এখন দক্ষিণ আফ্রিকা। পুরো আফ্রিকা অঞ্চলে মহামারীর সবচেয়ে বড় হটস্পট। এপ্রিলের শেষ সপ্তাহে দেশটিতে করোনার সংক্রমণ ৪,০০০ ছাড়ায়। ২ মাসে এ সংখ্যা ১০ গুণ বেড়ে এখন ৪ লাখেরও বেশি। একই সময়ে মৃত্যুও বেড়েছে ১০ গুণ। এ অবস্থায় ১ মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব স্কুল। আফ্রিকা মহাদেশে করোনা আক্রান্তদের অর্ধেকই দক্ষিণ আফ্রিকার নাগরিক। আমরা চাই না স্কুলগুলো ভাইরাস সংক্রমণের মাধ্যম হয়ে উঠুক। আগামী ৪ সপ্তাহে মহামারী নিয়ন্ত্রণে সর্বশক্তি প্রয়োগ করবে সরকার। কঠোর লকডাউনের মধ্যেও ভিক্টোরিয়ার নিউ সাউথ ওয়েলসে পরিস্থিতির ক্রমশ অবনতিতে ৩ মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু সংক্রমণ দেখছে অস্ট্রেলিয়া। সংক্রমণ বাড়তে থাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে পাম্পলোনা সহ স্পেনের কয়েকটি শহর এবং বেলজিয়ামে। ভাইরাসের রেকর্ড সংক্রমণ অব্যাহত আছে বৈশ্বিক মহামারীর কেন্দ্র যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারতে। বিশ্বে করোনা আক্রান্ত ১.৫ কোটি মানুষের অর্ধেকই ৩ দেশের নাগরিক। তাই বলে বাকি দেশগুলোর জন্য এটি স্বস্তির খবর নয়। এই মহামারী আমাদের জীবনযাত্রা বদলে দিয়েছে। বেশিরভাগ মানুষ আজও করোনা ভাইরাসের অস্তিত্ব স্বীকার করেন না। যতদিন এই প্রবণতা থাকবে, সংক্রমণ বন্ধ হবে না। ঝুঁকিতে থাকবেন বিশ্বের প্রতিটি মানুষ। জানুয়ারিতে প্রথম সংক্রমণ শনাক্তের পর মারাত্মক ছোঁয়াচে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়ায় ৪.৫ মাস পর এ সংখ্যা দ্বিগুণ হয়ে কোটির ঘর ছুঁয়েছে মাত্র ১.৫ মাসে। আর সবশেষ অর্ধকোটি সংক্রমণ শনাক্ত হয়েছে এরও অর্ধেক সময়, মাত্র ৩ সপ্তাহে। নুসহাত কামাল, যমুনা নিউজ। তুরস্কের ঐতিহ্যবাহী হায়া সোফিয়ার ৮৬ বছরের পরে যে জুমার নামাজ আদায় হয়েছে সেই খবর আমরা আপনাদেরকে জানাবো দ্রুত। তার আগে জানাতে চাই, শীতে কোভিড-১৯ প্রকোপ ঠেকাতে এবছর ইংল্যান্ডে নিয়মিত ফ্লু ভ্যাকসিন নেবেন ৩ কোটি মানুষ। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে। প্রথমবার সমবয়সী মানুষকে ফ্লু শট কর্মসূচির আওতায় আনা হচ্ছে। তালিকায় যুক্ত হয়েছে মাধ্যমিক স্কুলের শিশুরা। এছাড়া করোনা রোগীর আশপাশে থাকা ব্যক্তি, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগে আক্রান্ত মানুষ, অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে এবারের টিকাদান বাধ্যতামূলক। এছাড়া ঠান্ডাজনিত রোগ এড়াতে ৫০ থেকে টিকাদানের বয়সসীমা বাড়িয়ে ৬৫ করা হয়েছে। করোনা ভাইরাস শনাক্তে চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াংয়ে শুরু হলো নিউক্লিক অ্যাসিড টেস্ট। উপসর্গ দেখা দেওয়ার আগেই সংক্রমিত ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভবের মাধ্যমে। চীনের জিনজিয়াংয়ে এ পর্যন্ত ৮২ জনের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস, যাদের ৭৭ জনেরই নেই কোনো উপসর্গ। মহামারীর শঙ্কায় ১ সপ্তাহ ধরে প্রদেশের রাজধানী উরুমচিতে জারি রয়েছে জরুরি অবস্থা। ভাইরাস বাহকদের সংস্পর্শে যাওয়ায় পর্যবেক্ষণে প্রায় ৪,০০০ মানুষ। জিনজিয়াংয়ে ব্যাপকভাবে কোভিড-১৯ সংক্রমণ রোধে শুরু থেকেই সতর্ক চীনা প্রশাসন। উপসর্গ দেখা দেওয়ার আগেই সংক্রমণের একদম শুরুতে আক্রান্তদের শনাক্তে শুরু হয়েছে নিউক্লিক অ্যাসিড টেস্ট। বিনামূল্যে এ পরীক্ষার জন্য সারা দেশ থেকে উরুমচিতে জড়ো হয়েছেন প্রায় ৭,০০০ স্বাস্থ্যকর্মী।
গতকাল উরুমচিতে এসেছি। দ্বিতীয় দিনের মতো নমুনা সংগ্রহ করছি। প্রথম দিন আমাদের 10 জনের দলটি প্রায় 1700 মানুষের নমুনা নিয়েছে। বিভিন্ন শহর থেকে চিকিৎসক, বিশেষজ্ঞ আর স্বাস্থ্যকর্মীরা উরুমচিতে আসছেন। করোনা সংক্রমণ এখানে যেন মহামারীতে রূপ না নেয় তা নিশ্চিতে। এটা আমাদের জন্য ভীষণ ভালো খবর। সংক্রমণ রোধে জরুরি অবস্থা জারির পর খাবার সহ নিত্য ও জরুরি পণ্যের সংকটে যেন না পড়ে নগরবাসী তা নিশ্চিতে নানা ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। প্রতিদিন রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত শহরের প্রতিটি রাস্তা আর ময়লার ভাগাড়ে চলে জীবাণুনাশক ছেটানোর কাজ। বাড়িতে বাড়িতে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি নিয়মিত চলছে অন্যান্য তদারকি। বয়স্ক, প্রতিবন্ধী বা ছোট শিশু নিয়ে যারা টেস্ট করাতে আসতে পারছেন না তাদের ঘরে গিয়ে টেস্ট করা হচ্ছে। প্রতিটা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যকর্মীরা দেখছেন যেন একজনও টেস্ট থেকে বাদ না পড়েন। সরকারি তথ্য অনুযায়ী চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 84,000 মানুষ, মারা গেছেন 4,600-র বেশি। ফেব্রুয়ারিতে শীর্ষ সংক্রমণ দেখে দেশটি। এরপর তা কমতে কমতে মে জুনে দৈনিক গড় সংক্রমণ 100-র নিচে থাকলেও জুলাইয়ের মাঝামাঝি থেকে ক্রমশ বাড়ছে। নুসহাত কামাল, যমুনা নিউজ। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম তুরস্কের ঐতিহ্যবাহী হায়া সোফিয়ায় 86 বছর পর অনুষ্ঠিত হচ্ছে জুমার নামাজ। আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। দেখছিলেন 86 বছর পর হায়া সোফিয়া মসজিদে জুমার নামাজ আদায় করা হচ্ছে সেই খবর। প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান এই জুমার নামাজের জামাতে কিন্তু যোগ দিয়েছেন। 8 দশকের বেশি সময় পর হায়া সোফিয়াকে মসজিদের মর্যাদা দেয়ায় আনন্দিত মুসলিম সম্প্রদায়। একই সাথে মিউজিয়াম রাখার সিদ্ধান্তকে এরদোগান সরকারের কৌশলী অবস্থান হিসেবে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। তুরস্কে মুসলিমদের হলো 86 বছরের অপেক্ষার অবসান। জুমার নামাজের মধ্যে দিয়ে ঐতিহাসিক স্থাপনা হায়া সোফিয়া ফেরত পেল মসজিদের মর্যাদা। ঘটনাটির সাক্ষী হতে পেরে আনন্দিত অনেকেই। চলছে সরকারের কৌশলী অবস্থানেরও প্রশংসা। এর ফলে মুসলিমদের জন্য মসজিদ এবং পর্যটকদের জন্য জাদুঘর হিসেবে খোলা থাকবে স্থাপনাটি। মসজিদ হিসেবে হায়া সোফিয়া ফেরত আসায় মুসলিম হিসেবে আমরা ভীষণ খুশি। একই সাথে মিউজিয়ামের ঐতিহ্য ধরে রাখতে সরকারের উদ্যোগও প্রশংসনীয়। 1453 সালে সুলতান মোহাম্মদ 916 বছরের পুরনো চার্চটি কিনে হায়া সোফিয়াকে মসজিদ বানান। বৃহস্পতিবারই সীমিত আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নাম ফলক উন্মোচন করেন প্রেসিডেন্ট এরদোগান। ঘুরে দেখেন সার্বিক ব্যবস্থাপনা। করোনা ভাইরাসের কারণে খোলা থাকবে 5টি প্রবেশদ্বার। সামাজিক দূরত্ব নিশ্চিতেও নেওয়া হয়েছে পদক্ষেপ। এছাড়া স্থাপনাটিতে ঢুকতে অন্তত 11টি নিরাপত্তা পয়েন্ট অতিক্রম করতে হবে। 500 বছর হায়া সোফিয়া মসজিদই ছিল। এমনকি তুরস্ক প্রজাতান্ত্রিক হওয়ার 11 বছর পর্যন্ত এখানে নামাজ পড়তেন মুসল্লিরা। সেখানকার ভাস্কর্য পুরাকীর্তি নিয়ে যারা উদ্বিগ্ন তাদের বলবো, নামাজ চলাকালে বিশেষ ব্যবস্থায় সেসব ঢেকে রাখা হবে, পরে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। 10 জুলাই ঐতিহ্যবাহী স্থাপনাটি শুধু জাদুঘর হিসাবে রাখার বিরুদ্ধে রায় দেন তুরস্কের আদালত। এরপরই হায়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা দেন প্রেসিডেন্ট এরদোগান। আজান দেওয়ার পাশাপাশি সামনের রাস্তাতেই নামাজ পড়েন উল্লসিত জনতা। 1985 সালে হায়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত করে ইউনেস্কো। মৌলি ইসলাম, যমুনা নিউজ। শহরের মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল বেইজিং। মূলত হিউস্টনে কূটনৈতিক দূতাবাস বন্ধেরই পাল্টা পদক্ষেপ এটি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ইটের বদলে পাটকেল মারার নীতিমালার কারণেই দুই দেশের সম্পর্কে বাড়ছে অস্থিরতা। যুক্তরাষ্ট্রের সাথে চলমান টানাপোড়েনের মধ্যেই দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর চেংদুতে মার্কিন কনসুলেট বন্ধের ঘোষণা দিল চীন। দাবি, যুক্তরাষ্ট্রের অযাচিত আচরণের প্রয়োজনীয় ও যথার্থ প্রতিক্রিয়া এ পদক্ষেপ। বিবৃতিতে আরও বলা হয়, দুদেশের অস্থিরতার জন্য দায়ী ওয়াশিংটন। মেধাসত্ত্ব ভিত্তিক সম্পত্তি চুরির যে অপবাদে হিউস্টন কনসুলেট বন্ধের ঘোষণা এলো, এটা স্রেফ যুক্তরাষ্ট্রের বিদ্বেষপূর্ণ আচরণ। দাঁত ভাঙা জবাব দিতেই চেংদু শহরে অবস্থিত মার্কিন কূটনৈতিক কার্যালয় শীঘ্রই বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এর আগেই মেধাসত্ত্ব ভিত্তিক সম্পদ রক্ষার জন্য শুক্রবারের মধ্যে হিউস্টনে চীনা কনসুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। শি জিনপিং প্রশাসন তীব্র প্রতিক্রিয়া জানালে দেশটিতে অবস্থিত আরও চীনা কনসুলেট বন্ধের ইঙ্গিত দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরস্পর বিরোধী নীতির কারণেই কূটনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক সম্পর্কে অস্থিরতা বাড়ছে এমন দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। আমরা যদি জিনপিং প্রভাবমুক্ত স্বাধীন একবিংশ শতাব্দীতে বাস করতে চাই, তাহলে অন্ধের মতো চীনের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। দেশটির আগ্রাসী আচরণের কারণেই বাড়ছে তিক্ততা। এর মাঝেই আগুনে ঘি ঢালল নতুন ইস্যু। 4 চীনা নাগরিকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। 3 জনকে গ্রেফতার করা হলেও অপরজনের সন্ধানে রয়েছে FBI। অভিযোগ, নিজেদের ভুয়া সেনা সদস্য পরিচয় দিয়ে গুপ্তচর বৃত্তি করছিল তারা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। বন্যায় দুর্ভোগ বেড়েই চলেছে এশিয়ায়। ভারতের আসামে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 93 জনে, পানিবন্দী 28 লাখের বেশি। দুর্যোগে বেহাল দশা চীনেও, সেখানে ক্ষতিগ্রস্ত 4.5 কোটি মানুষ। বন্যায় তলিয়ে আছে পুরো গ্রাম, আপাতত ঠাঁই রাস্তার উপর পলিথিনের তাঁবুতে। ঘরবাড়ি ভেঙে গেছে, গবাদি পশুও বন্যায় ভেসে গেছে। রাস্তার উপর প্লাস্টিক শিটের নিচে থাকছি। পুরো গ্রাম পানিতে ভাসছে। ওই পারে যাচ্ছি, কোথায় আশ্রয় নেব, কতদিনের জন্য নিব কিছুই জানি না। আবার বৃষ্টি হলে বাঁচবো না, তড়িঘড়ি করে মাথা গোজার একটা ব্যবস্থা করতে হবে। আসামের গ্রামটির মতোই ভারতে বন্যার কবলে প্রায় 2,500 গ্রাম। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিহার ও আসামে এখনও পানিবন্দী প্রায় 36 লাখ মানুষ। এর মধ্যে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া বিভাগের। 20 রাজ্যে দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে 122টি টিম পাঠানোর কথা জানিয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম। সবচেয়ে দুর্দশা যেহেতু আসাম ও বিহারে, ওই দুই রাজ্যে বিশেষ নজর দিচ্ছি। আসামে 16টি আর বিহারে 21টি দল কাজ করছে। আসামে এ পর্যন্ত 40,000 মানুষকে উদ্ধার করা হয়েছে। দুর্গত এলাকায় কয়েক সপ্তাহ থাকবে NDRF দল। বন্যা পরিস্থিতির উন্নতি নেই চীনেও। এখনও 93টি নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। জিয়ানজি, আনহুই, হুবই প্রদেশে চলতি সপ্তাহেই গৃহহীন হয়ে পড়েছে 4,500 মানুষ। বিধ্বস্ত 35,000 ঘরবাড়ি। প্রদেশগুলো এ পর্যন্ত আর্থিক ক্ষতি হিসাব করা হয়েছে $2,300 কোটি বেশি। ডলফি দাসরিন, যমুনা নিউজ।